বুঝলি স্টার্ট হচ্ছে না? আচ্ছা, সো আমরা গত ক্লাসে হচ্ছে we have discussed about the operations of algorithm, whatever the operations we will do in our whole course. We have discussed that is search, sort, insert, delete and update. Now we will want to discuss about the characteristics of an algorithm. একটা অ্যালগরিদমের ভিতরে কি থাকা উচিত বা এটা কিভাবে বুঝবো, কি দেখে বুঝবো যে ওটা হচ্ছে একটা অ্যালগরিদম। তো পিস আপ করে দেন, piece of code. Not all procedures can be called an algorithm. An algorithm should have the following characteristics. আমি কিন্তু যে কাউকে দেখলি বা যে কোনো কিছুকে দেখলি ওটাকে আমি অ্যালগরিদম বলতে পারবো না। অ্যালগরিদমের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে অ্যালগরিদম। সো অ্যালগরিদমের কি থাকতে হবে? অ্যালগরিদম হতে হবে কি আনএম্বিগাস। সো হোয়াট ইজ আনএম্বিগাস? এই ওয়ার্ডটা কেউ শুনছে, মানে এটাকে এখন শুনেছি? আচ্ছা, ধরেন একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে। তো আমি আপনাকে বললাম আইডি প্লাস আইডি প্লাস আইডি অথবা আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তো আপনি কি করতে পারেন? হয় প্রথমে এই আইডি আর আইডি যোগ করলেন অথবা এই আইডি আর আইডি যোগ করলেন। এটা তো আর যোগ করতে পারছেন না, পাশাপাশিগুলো যোগ করতেছে না। সো এই দুটো হচ্ছে আপনি যোগ করলেন। তারপর এখানে দেখেন প্রথমে এই দুটাকে যোগ করলেন আর পর হচ্ছে এই যোগ ফলটাতে গুণ করলেন, অথবা এইটা গুণ করলেন তারপরে গুণ ফল দিয়ে হচ্ছে এটাকে যোগ করলেন, তাই তো? তার মানে কি আমার মানে একই জিনিস দুয়ার করা লাগতেছে না। দ্যাট মিনস হচ্ছে যে একই প্রবলেমের সলিউশন ডাবল পাচ্ছি না, ডাবল দেখতে পাচ্ছি না। যখন এরকম কোনো কিছু দেখবেন, সো এটাকে বলা হয় হচ্ছে আনএম্বিগাস। কোনো একটা প্রবলেমের আনএম্বিগাস সলিউশন থাকা যাবে না, থাকতে হবে অ্যাম্বিগাস সলিউশন। অ্যাম্বিগাস মানে হচ্ছে তার জন্য একটা ক্লিয়ার কাট সলিউশন থাকবে, যে সলিউশনটা কি নির্দিষ্ট স্টেপসগুলোকে ফলো করবে এবং ইনপুট আউটপুটগুলো ক্লিয়ার হবে এবং সে অনুযায়ী তার একটা মিনিং থাকবে, মিনিংফুল কোনো কিছু থাকতে হবে। সো unambiguous problem should be ambiguous. That means a problem shouldn't have one solution. Now more than one solution. Shouldn't have more than one solution. So that means a problem should not be unambiguous, or if the problem is unambiguous, so that it will be unclear. That means we can't find the result of that problem, so that it will be very much complicated for us. So problem should be unambiguous, that is algorithm should be clear and unambiguous. Each steps and their inputs and outputs should be clear and must lead only one meaning. Okay, then input হচ্ছে an algorithm should have 0 or more well defined inputs. একটা অ্যালগরিদমের হচ্ছে কি, ও আচ্ছা আমি একটু উল্টা বলছি। অ্যাম্বিগাস মানে হচ্ছে পেঁচানো আর কি। এই যে যেটা বললাম না দুইটা মিক্স, এটা হচ্ছে অ্যাম্বিগাস, এটাকে হচ্ছে আনঅ্যাম্বিগাস করতে হবে। CSE? No, 7. You may go to 7th floor. Problem should be unambiguous. Problematic solution should be ambiguous. আচ্ছা, এটা যেটা বললো এটা হচ্ছে অ্যাম্বিগাস। ওকে, সো ইনপুট হচ্ছে an algorithm should have 0 or more well defined inputs. একটা অ্যালগরিদমের অবভিয়াসলি কমপক্ষে একটা ইনপুট থাকতেই হবে, মানে যে ইনপুটটা ওয়েল ডিফাইন্ড মানে কি আমরা যেটাতে বুঝতে পারি, অথবা আমরা যেটার জন্য একটা ডিফাইন্ড বা একটা ডিসক্রিট আউটপুট পেতে পারি। সো একটা ইনপুট থাকতে হবে আমাদের। আউটপুট হচ্ছে কি an algorithm should have one or more well defined outputs and should match the desired output. যদি আমরা ইনপুট থাকে, দেখেন এখানে বলছে 0, এখানে বলছে 1, মানে কি
আমি এমন হতে পারে প্রোগ্রামটা দিয়েছি, প্রোগ্রামের কোনো আউটপুট নাই, জাস্ট প্রোগ্রামটা রান করছে, দ্যাট মিনস হচ্ছে প্রোগ্রামটার ইনপুট শূন্য। আমি রান করছি, আমার প্রোগ্রাম চলছে, বাট আমি প্রোগ্রামের থেকে কোনো আউটপুট পাইনি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জিরো ইনপুট। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে জিরো ইনপুট। বাট ইনপুট যাই দিই না কেন, তার জন্য কিন্তু একটা আউটপুট অবশ্যই থাকবে, আউটপুট কিন্তু অবশ্যই পেতে হবে। এই যে আমি তার জন্য আউটপুট পাচ্ছি, শুড হ্যাভ ওয়ান অর মোর ওয়েল ডিফাইন্ড আউটপুট অ্যান্ড শুড ম্যাচ দ্য ডিজায়ার্ড আউটপুট। আমি চাচ্ছি যে আমার যোগ বিয়োগ করে বা গুণ ভাগ করে এরকম একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট। আমি বুঝতে পারতেছি, আমি যদি, আপনারা তো প্রোগ্রামিং করেনি, সো প্রোগ্রামিং করলে বুঝতেই পারেন যে আমরা কিন্তু আউটপুটটা আগেই মাথার মধ্যে গেঁথে নিই যে এরকম ধরনের আউটপুট আসবে। সো ওই আউটপুটটা আমার আসতেছে কিনা আমার ইনপুট দিয়ে, ওটা হচ্ছে দেখার বিষয়। সো যদি ওটা আসে, দ্যাট মিনস হচ্ছে আমার আউটপুট আসছে, সো ওটাকে আমি বলতে পারি অ্যালগরিদম, বা ওটা হচ্ছে অ্যালগরিদম একটা ক্যারেক্টারিস্টিক্স। ফাইনিটনেস মানে হচ্ছে তার যে স্টেপ সংখ্যা সেগুলো ফাইনিট হতে হবে, মানে একের পর এক স্টেপ হয়ে যাবে, তার কোনো ব্রেক থাকবে না, কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, এরকম হতে পারবে না। প্রোগ্রামটা হতে হবে, অ্যালগরিদমটা হতে হবে ফাইনিট। ফিজিবিলিটি হচ্ছে শুড বি ফিজিবল উইথ দ্য অ্যাভেলেবল রিসোর্সেস। আমি প্রোগ্রাম করলাম, সে প্রোগ্রামটা কোনো আগামাথা পেলাম না, দ্যাট মিনস হচ্ছে তার জন্য যে রিসোর্সগুলো, সেই রিসোর্সগুলো আমার অ্যাভেলেবল থাকতে হবে। আমি যে রিসোর্স দিয়ে প্রোগ্রামটা করতেছি, সেই প্রোগ্রামের জন্য সেই রিসোর্সগুলো it should be available for us, for me, so that I can validately solve the problem. And last point is independent. এটা কালকেও বলছি যে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট না, it will not be the fixed language, it can be any language, you can use any one of the language to use your algorithm to solve the problem and get your desired output for your input. So don't need to use any programming language fixed, it's on your own, whatever you prefer, whichever your preference is, programming language. So independent. So these are the characteristics of algorithm: unambiguous, input output, finiteness, feasibility, and independent. Any problem? Okay. How to write an algorithm? There are no well defined standards for writing algorithm, obviously no well-defined standard. So we can follow the steps whatever algorithm we choose or we select, but there is no well-defined standard যে এটাই হতে হবে তা না, rather it is problem and resource dependent. So whatever my problem is or whatever the resource I have, so that is the main dependent form of algorithm. Algorithm are never written to support a particular programming code. আগে বললাম, as we know that all programming languages share basic code constructs like loops, do, for, while, flow, control, etc. These common stock constructs can be used to write an algorithm. Algorithm মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই নেন না কেন, সবগুলোর মধ্যেই কিন্তু ফর, হোয়াইল, ডু হোয়াইল বা হচ্ছে যে ইফ এলস কন্ডিশন, এগুলো সবগুলো একই, শুধুমাত্র কিছু সিনট্যাক্স ভিন্ন, বাকি সবই কিন্তু এক। সো যাই হোক, এটা কিন্তু আমাদের মেইন স্লাইড না, আমাদের মেইন স্লাইডের জন্য হচ্ছে যে আমরা জাস্ট ব্যাখ্যা করছি এখান থেকে, মেইন স্লাইডের মধ্যে যাওয়ার আগে আর কি, মানে বলতে পারেন যে প্রি স্লাইড। সো স্লাইডে ঢোকার আগে জাস্ট কিছু জিনিস ব্যাখ্যা করতেছি আমরা এখান থেকে। আচ্ছা, এটা আপনারা দেখতে পারেন, এটা যে পড়তে হবে তা না, এটা দেখতে পারেন, বাট এটা ব্যাখ্যা করার জন্য ইজি আর কি। আচ্ছা, উই রাইট অ্যালগোরিদমস in a step-by-step manner, but it is not always the case. Algorithm writing is a process and is executed after the problem domain is well defined. That is, we should know the problem domain for which we are designing a solution. Last class we have said that if you take 5 different variables, different inputs and add them, পাঁচটা ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নিব, সংখ্যা নিব, তো পাঁচটা সংখ্যাকে হচ্ছে আমরা যোগ করব। সো অ্যালগরিদম শুড হ্যাভ এ স্টেপ বাই স্টেপ ম্যানার, বাট এটা কিন্তু অলওয়েজ সেম হবে না। আমি 5টা সংখ্যা যোগ করতেছি, 5টা সংখ্যার মধ্যে স্টেপগুলো কিন্তু ভিন্ন হতেই পারে, আমি একটা আগে পরে করতেই পারি, একটা কম বেশি করতেই পারি। একটা মানে ধরেন যে 10টা স্টেপের জায়গায় আমি 6টা স্টেপ করলাম, বা 6টা স্টেপের জায়গায় আমি 4টা স্টেপ করলাম, জিনিস কিন্তু হতেই পারে। আপনারা দেখবেন আমরা যখন অ্যালগরিদম সামনে আগাবো তখন দেখবেন যে বেশ কিছু জায়গাতে আমাদের অ্যালগরিদমটা আমরা স্টেপগুলো ছোটো করে ফেলতেছি। Algorithm writing is a process and is executed after the problem domain is well defined. So algorithm writing is a process. So whatever my problem is, whatever the problem arose to me, that is, suppose I need to go from
Bonani to suppose Demra. I need to go from Bonani to Demra, so that I have many paths, many ways. So whichever you may ask, which path should we select? কোন পথটা আমাদের সিলেক্ট করা উচিত বলেন দেখি। বনানী থেকে আমরা যাব, আমাদের কোন পথটা যাওয়া উচিত বা কীভাবে সিলেক্ট করা উচিত আমাদের পথটা? গুড, যেখানে জ্যাম কম, বা হচ্ছে যেখানে যেতে আমার সহজ হবে, বা যেখানে কস্টটা মিনিমাম হবে, বা হচ্ছে যে আমার শর্টেস্ট হবে। আমার দুটোই হতে পারে, যে লংগেস্ট পাথ বাট টাইম কম লাগবে বিকজ জ্যাম কম। আর হতে পারে শর্টেস্ট পাথ বাট জ্যাম বেশি। যেমন দেখেন, মিরপুর 10 থেকে বনানী পর্যন্ত আসতে এটা কিন্তু কম, জায়গা কম, শর্টেস্ট ওয়ে, বাট অনেক টাইম লাগে বিকজ অফ ওই ক্যান্টনমেন্টের ওখানে জ্যাম পড়বেই, প্রচুর জ্যাম পড়ে। বাট অন দ্য আদার হ্যান্ড, শ্যামলী থেকে যদি বা শ্যামলীর বা শিশু পার্কের ওখান থেকে যদি আপনি আসেন, বনানীতে আসেন, সেখানে কিন্তু আপনার মানে জায়গা অনেক বেশি, লংগেস্ট পাথ। বাট আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আর কিছু আমরা শেষ করে দিচ্ছি। সো এই লংগেস্ট পাথ, বাট পাথটা কিন্তু খুব বেশি, মানে টাইম একটু কম লাগে, তুলনামূলক একটু টাইম কম লাগে, কারণ হচ্ছে যে জ্যাম কম্পারেটিভলি ওই জায়গার সেখানে কম লাগে। এটা বেশ কয়েকবার আমার দেখা, এই জন্য বললাম। সো যদি আপনার প্রবলেমটা আমার কথা বলার উদ্দেশ্যই ছিল যে আপনার যদি প্রবলেমটা ওয়েল ডিফাইন্ড হয় এবং আপনি যদি বোঝেন যে আপনার কোথায় যাওয়া উচিত, কীভাবে আপনার কোন পথটা অনুসরণ করা উচিত, তাহলেই কিন্তু আপনি খুব ভালোভাবে প্রবলেমটাকে সলভ করতে পারবেন, বিকজ অফ আপনার প্রবলেম ডোমেনটা ক্লিয়ার, সো দ্যাট, বা প্রবলেম ডোমেনটা আপনার কাছে ওয়েল ডিফাইন্ড, সো দ্যাট আপনি কিন্তু প্রবলেমের সলিউশনটাও খুব সুন্দর করে পেতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। সো আমরা দেখাইছিলাম লাস্ট ক্লাসে যে আমরা যোগ করতে পারি। লেটস ট্রাই, সরি, we can do বা we can try any algorithm, বা আমরা যদি চাই, সাপোজ আমরা 2টা বা 3টা সংখ্যাকে যোগ করব, add 2 numbers and display the result. সো প্রথমে স্টার্ট করলাম, তারপর হচ্ছে কি 3টা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, 2টার যোগ করার জন্য একটা রাখার জন্য ডিফাইন ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালুগুলোকে ডিফাইন করলাম, অ্যাড ভ্যালু এ আর বিকে যোগ করলাম, তারপর স্টোর করলাম আউটপুটটা সি এর মধ্যে, তারপরে সিটাকে প্রিন্ট করলাম, স্টপ, একটা স্টপ। 2 হচ্ছে আমি আবার যদি লিখি স্টার্ট অ্যাড দিয়ে শুরু করলাম, গেট ভ্যালুজ এ অ্যান্ড বি, এ আর বিকে হচ্ছে সিতে রাখলাম, ডিসপ্লে সি, স্টপ। কমে গেল না? প্রায় সেমই, কিন্তু কমে গেল আমার স্টেপ। সো আমার পয়েন্টটা হচ্ছে কি, যে আমরা অল্টারনেটিভলি চাইলে আমরা কোডটাকে ছোট করে আমাদের ইয়েটাকে কমাই ফেলতে পারি, এফিসিয়েন্সিটাকে বাড়াই ফেলতে পারি, এবং আমার স্টেপগুলোকে কমাই ফেলতে পারি। সো এটার কারণ হচ্ছে, দেখেন, ইন ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগরিদম ইউজুয়ালি দ্য সেকেন্ড মেথড ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যালগরিদম। যে সেকেন্ড মেথডটা, এটা কিন্তু ভালো ডেসক্রাইব করার জন্য। ইট মেক্স ইট ইজি ফর দ্য অ্যানালিস্ট টু অ্যানালাইজ দ্য অ্যালগরিদম ইগনোরিং অল আনওয়ান্টেড ডেফিনিশনস। শুধু আমরা এটাকে ডিক্লেয়ার করবো, এটা করবো, ওইটা করবো, ডিক্লারেশন অনেক বেশি না দিয়ে এক জায়গায় ডিক্লেয়ার করে জাস্ট যোগ করে দিই, ইন্টিজার সি লেখে ওই সি এর মধ্যেই অ্যাড করে দিই, ইন্টিজার সি লিখলাম, লাইন বাড়ালাম, দরকার নেই তো আমার, টাইম বাড়তেছে আমার। হি ক্যান অবজার্ভ হোয়াট অপারেশনস আর বিং ইউজড অ্যান্ড হাউ দ্য প্রসেস ইজ ফ্লোয়িং। কীভাবে প্রসেসটা যাচ্ছে সেটা হচ্ছে আমার বোঝা দরকার, অ্যানালাইজ করা দরকার। রাইটিং স্টেপ নাম্বারস ইজ অপশনাল, অবভিয়াসলি। So we design an algorithm to get a solution of a given problem. A problem can be solved in more than one ways. Obviously, একের অধিক ওয়েতেও আমরা কিন্তু প্রবলেমকে সলভ করতে পারি। সো দেখেন, একটা প্রবলেমের জন্য সলিউশন 1, সলিউশন 2, সলিউশন 3, সলিউশন 4, ইচ্ছা মতো সলিউশন দিলাম। হেন্স many solution algorithm can be derived for a given problem. The next step is to analyze those problem solution algorithm and implement the best suitable solution. এখন দুটো শেষ করে দিচ্ছি। সো আমি অ্যালগরিদম যদি অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে আমাদের মেইন কাজ আমাদের অ্যালগরিদমে, যে আমাদের অ্যালগরিদমটাকে বা প্রোগ্রামটাকে অ্যানালাইসিস করতে পারা, যে কত সহজে, বা কারণ প্রোগ্রাম তো আমরা করি, আমরা তো এই ভার্সিটি শুরু থেকে প্রোগ্রাম করতেছি, বাট অ্যানালাইসিস আমরা কীভাবে করি, অ্যানালাইসিস কজন করি? সো অ্যানালাইসিস পোর্শনটা হচ্ছে আমাদের এই অ্যালগরিদমে করা হয়।
Efficiency of an algorithm can be analyzed at two different stages, before implementation and after implementation. অর্থাৎ প্রোগ্রাম শুরু করার আগে করি, আবার শেষ করার পরে করি। দুইটা করার কারণে হচ্ছে কি আমরা বুঝতে পারি যে আগের মধ্যে আর পরের মধ্যে আমার পার্থক্যটা কি। সো একটা হচ্ছে প্রায়োরি অ্যানালাইসিস, একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যানালাইসিস। প্রায়োরি অ্যানালাইসিস কি? দিস ইজ আ থিওরিটিক্যাল অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগরিদম। অর্থাৎ আমরা যখন একটা অ্যালগরিদম, দ্যাট মিনস হচ্ছে একটা প্রবলেম দেখলাম, ধরেন যে কোথাও একটা প্রবলেম দেখলাম, আমি প্রশ্নে হোক বা হচ্ছে কন্টেস্ট করার সময় হোক একটা প্রবলেম দেখলাম। সো আমরা প্রথমে আগে খাতায় সাজাই যে এইভাবে এইভাবে সলভ করতে পারি। থিওরিটিক্যালি আমরা আগে সলভ করি, করে সে হচ্ছে প্রোগ্রামের মধ্যে করার পরে আমরা আউটপুট দেখি যে আমার প্রোগ্রামের সাথে আউটপুটের সাথে আমার প্রিভিয়াসটা মিলতেছে কিনা। এইটা হচ্ছে প্রিভিয়াসটা যে করলাম এটাকে বলা হয় প্রায়োরি অ্যানালাইসিস। সো দিস ইজ এ থিওরিটিক্যাল অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগরিদম। এফিসিয়েন্সি অফ অ্যান অ্যালগরিদম ইজ মেজার্ড বাই অ্যাজিউমিং দ্যাট all other factors, for example processor speed are constant and have no effect on the implementation. আপনারা দেখছেন যে বেশি ফর লুপ ইউজ করলে, বেশি আরে বেশি জিনিস ইউজ করলে আমার প্রোগ্রাম কিন্তু টাইম বেড়ে যায়। অর্থাৎ মানে আমরা কিন্তু বুঝি না, আমরা দেখি যে দ্রুত আসছে, বাট তারপরে কিন্তু মাঝখানে একটা ইয়া থাকে, ওরা যে কম্পাইল করছে ওরা বুঝবে যে ওই টাইমের কিন্তু বিষয় আছে। অর্থাৎ আমার এক্সিকিউটিং টাইম, হ্যাঁ, যদিও এটা মেইন না, তারপর হচ্ছে কি ওটা জাস্ট একটা শো বলছে, দেখানো যে আপনার টাইম কতক্ষণ লাগতেছে। বাট এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি যখন বেশি কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কোন প্রোগ্রামটা কত দ্রুত আসে, বিকজ অফ কি আমার হার্ডওয়্যারের মধ্যে বা আমার প্রসেসরের মধ্যে কত দ্রুত সেটা স্পিডিলি সে কাজ করতেছে। যেমন আমি গতকাল আমার জাস্ট যদি এক্সাম্পল বলি, আমি অ্যান্ড্রয়েড যখন প্রোগ্রাম শুরু করছিলাম, আমার 4 GB আমার পিসিতে 4 GB পিসিতে আমার একটা গ্রেডাল রান করতে 26 মিনিট লাগছে। বাট কালকে যখন আমি এখানে রান করছি আমার লাগছে হচ্ছে 6 বা 7 মিনিট লাগছে, হয়ে গেছে, বিকজ অফ এটার স্পিড বেশি। যদি আমি 12 GB লাগে, 16 GB লাগে, আরও দ্রুত রান করবে। সো প্রসেসর স্পিডটাও কিন্তু ডিপেন্ড করতেছে। তাহলে প্রায়োরি অ্যানালাইসিস বুঝলাম। পোস্টেরিয়র অ্যানালাইসিস কি? ইট ইজ অ্যান এম্পিরিক্যাল অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগরিদম। এম্পিরিক্যাল হচ্ছে কি যে পরবর্তী এবং জ্ঞানমূলক, অর্থাৎ কগনিটিভ উইথ ব্রেন খাটার পরে যে অ্যান্সারটা আমার বের হয়েছে। এম্পিরিক্যাল অ্যানালাইসিস অফ অ্যান অ্যালগরিদম। দ্য সিলেক্টেড অ্যালগরিদম ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া, প্রথমে হচ্ছে খাতায় সলভ করছে, দেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করছে, অর্থাৎ ব্রেন খাটায় আমরা সলভ করলাম, লজিক্যালি সলভ করলাম। এম্পিরিক্যাল সলিউশন বা এম্পিরিক্যাল অ্যানালাইসিস ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। This is then executed on target computer machine. In this analysis, actual statistics like running time and space required and collected. আমি যখন খাতায় সলভ করলাম, খাতায় সলভ করার সাথে আমার প্রোগ্রামেটিক্যালি সলভ করার পার্থক্যটা কি আপনার কাছে কি মনে হয়? করতে বুঝলাম, লিখতেছি, বাট মেন পার্থক্য কি মনে হয় আপনার কাছে, যে এই হচ্ছে আমার পার্থক্য, যে আমি খাতায় সলভ করার পরে এখানে সলভ করার পরে আমি বুঝতে পারলাম যে কি সলভ হচ্ছে আমার। অ্যানালাইসিস মেশিন, হ্যাঁ বলেন, মেশিন কীভাবে চিন্তা করতেছে, 1 2 হচ্ছে আমার এক্সিকিউশনটা কত দ্রুত হচ্ছে, 3 হচ্ছে আমার টার্গেট যেটা ছিল সেটা আমি অ্যাচিভ করতে পারছি কিনা, 4 হচ্ছে আমার স্পেস কতটুকু লাগছে। আমি যখন খাতায় লিখি আমি তো সখন তো বুঝি না যে আমার স্পেস কতটুকু লাগে, আমার টাইম কতটুকু লাগে, বাট প্রোগ্রাম করলে আমরা বুঝতে পারি যে সেখানে আমার টাইম কতটুকু লাগতেছে, আমার স্পেসটা কি পরিমাণ লাগতেছে। না, এটা কীভাবে অ্যান্সার করবেন অ্যানালাইসিস করা? না না, আমি অ্যালগরিদমকে অ্যানালাইসিস করলাম, ও যেমন বলতেছে যে আমি পুরো শুদ্ধ করতেছি, অ্যাকচুয়ালি কি বিষয়টা কি এরকম দাঁড়ায়। একটা হচ্ছে ভেরিফিকেশন, যেটা বলছে সেটা হচ্ছে ভেরিফিকেশন। সেম কীভাবে হয় দেখেন, ভেরিফিকেশন হচ্ছে ঠিক আছে কিনা, ভুলটা সঠিক কিনা সেটা দেখলাম। আর অ্যানালাইসিস হচ্ছে যদি ভুলও হয় সে ভুলটা কেন হয়েছে সেটা হচ্ছে বোঝা, ওটা হচ্ছে অ্যানালাইসিস। শুধু তো না, আমি অ্যানালাইসিস করলাম যে আমার ভুল হয়েছে, ধরেন আপনি পরীক্ষার খাতায় নাম্বার কম পাইছেন, নাম্বার কম পাওয়ার পর আপনি দেখলেন যে কেন নাম্বারটা কম পাইছে, এটা হচ্ছে অ্যানালাইসিস। আর ভেরিফিকেশন হচ্ছে আপনার রেজাল্ট আপনি দেখলেন যে ঠিক আছে কিনা, আপনি আপনার সাথে মিলাইলেন যে ঠিক আছে কিনা, শেষ। এটা হচ্ছে ভেরিফিকেশন, সিম্পলিফিকেশন। বাট অ্যানালাইসিস হচ্ছে ভিন্ন। অ্যানালাইসিস হচ্ছে যে আপনি চেয়েছেন যে আমার টাইমটা কতটুকু লাগবে, আমার স্পেস কতটুকু লাগবে, আমার প্রোগ্রামটার আমার নিডটাকে বা আমার কাছে যে আমার কাছে প্রশ্ন করেছে তার অনুযায়ী প্রবলেমটা সলভ হয়েছে কিনা। শুধু আউটপুট আসলেই হবে না। আমি সবসময় বলি না যে 1 2 3 এভাবে যোগ করে 10 পর্যন্ত যোগ করলে রেজাল্ট আসে হচ্ছে 55। তা আমি কি 1 2 করে এভাবে করে যোগ করব, নাকি আমি সরাসরি ফাংশন ইউজ করব যে 10 ×
10 প্লাস 1/2, 5, 5, 11, 55 লজিক ইউজ করলাম, তাই না? সো এফিসিয়েন্সিটা আমি কতটুকু করতে পারতেছি, এটা হচ্ছে আমার বোঝার বিষয়। সো তাহলে হচ্ছে কি এই প্রায়োরি আর পোস্টেরিয়র অ্যানালাইসিস কিন্তু বুঝতে পারলেন, এই জিনিসগুলো হচ্ছে ক্যালকুলেশনে করতে হয়, অ্যানালাইসিস বিষয়টা। সো উই শ্যাল লার্ন অ্যাবাউট প্রায়োরি অ্যালগরিদম অ্যানালাইসিস, আমরা সামনে আরও করবো, দেখবো। সো আমি এই লাস্ট পয়েন্টটা দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্সিটিটা। এই কমপ্লেক্সিটি হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট থিং আমাদের পুরো অ্যালগরিদম সেমিস্টারে, এটা লাগবে একদম লাস্ট পর্যন্ত আপনার লাগবে। সেটা হচ্ছে সাপোজ x is an algorithm and n is the size of input data, the time and space used by the algorithm x are two main factors which decide the efficiency of x. আমি টাইম অ্যান্ড স্পেস দুটো আরও ডিটেলস আরও বেশ কয়েকটা ক্লাস লাগবে আমাদের এটা দেখাইতে, বাট আমি জাস্ট বলি যে ধরেন টাইম ফ্যাক্টর মানে কিন্তু এটা না যে আপনি প্রোগ্রামটা করছেন কতক্ষণে রান হয়েছে, তা কিন্তু না। টাইম ফ্যাক্টর বলতে বোঝায় যে আপনি যে কোডটা লিখছেন, কোডটার মধ্যে লাইন কী পরিমাণ আছে, কাউন্ট করতে কী পরিমাণ টাইম লাগতেছে, বা সেটা হচ্ছে যে অপারেশনসগুলো বুঝতে বা কম্পারিজনগুলো দেখতে কী পরিমাণ সময় লাগতেছে, অর্থাৎ সেটাকে সর্ট করতে কী পরিমাণ সময় লাগছে, বা কী পরিমাণ অ্যাকচুয়ালি স্টেপগুলা কী পরিমাণ, যত পরিমাণ স্টেপ আমি ইউজ করছি, এই স্টেপগুলোর উপর বেস করে হচ্ছে কি টাইমটা নির্ধারণ করা হয়। অর্থাৎ আমি কম্পিউটারের মধ্যে প্রোগ্রামটা করার সময় কতগুলো স্টেপ করছি, এই স্টেপগুলো কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাইম কেমন লাগতেছে। এইটা প্রোগ্রাম করতে কেমন টাইম লাগছে এটাকে টাইম কমপ্লেক্সিটি বলে না, স্টেপের উপর বেস করে টাইম কমপ্লেক্সিটি আসে। দুই হচ্ছে এই টাইমটা আসে স্পেস না, ঠিক লাইনের উপর বেস করে আপনার টাইম ইয়াটা আসে। আর স্পেসটা হচ্ছে কি, স্পেস ইজ মেজার্ড বাই কাউন্টিং দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড বাই দ্য অ্যালগরিদম। অর্থাৎ একটা অ্যালগরিদমকে আপনারা দেখবেন যে যখন সর্টিংগুলো দেখবেন, একটা সর্টিং করতে অনেক বড় হয়, বা একটা সর্টিং অনেক ছোটো করেও করা যায়। দ্রুত করলে আমার স্পেস কেমন লাগতেছে, বড় করলে স্পেস কেমন লাগছে আপনি বুঝতে পারবেন। যে যখন ধরেন যে 4টা সংখ্যাকে আপনি সর্ট করলেন, এটা একটা অ্যালগরিদম দিয়ে করলেন, বাট যতক্ষণ টাইম লাগলো ওই একই দিন যদি 5টা বা 10টার জন্য করেন তখন টাইম অনেক বেশি লাগতেছে। বাট একটা অ্যালগরিদম যে অ্যালগরিদমে 4টা বা 5টার জন্য টাইমটা লাগতেছে, 10টা করলে টাইম কম লাগতেছে, এরকমও আছে। সো কোনটা আপনার জন্য বেটার, আপনি কোনটা নেবেন, কোনটা আপনি ইউজ করবেন, ওই জিনিসটাই হচ্ছে কি স্পেস ফ্যাক্টর। স্পেস দেখে আমাকে করতে হবে, কোনটা সহজ সেটা না, স্পেস দেখে আমাকে করতে হবে যে এই স্পেস অনুযায়ী আমি কমপ্লেক্সিটিটাকে বাঁচাতে পারতেছি কিনা। এটাই হচ্ছে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, টাইম অ্যান্ড স্পেস। সো আমরা ফাংশন লিখি না যে f(x) = 2x বা 2x + 1, ফাংশন লিখি না, ধরেন আমি স্কোয়ার দিই, কিউব দিই, ডাজন্ট ম্যাটার। সো এই ফাংশন বেসিসে হচ্ছে কমপ্লেক্সিটিগুলোকে রিপ্রেজেন্ট করা হয় বা প্রেজেন্ট করা হয়। অর্থাৎ ফাংশন ধরলাম আমি big of n, এটা হচ্ছে একটা কমপ্লেক্সিটি। এই কমপ্লেক্সিটি আসে হচ্ছে এই ফাংশন থেকে। কীভাবে আসছে সেটা আমি দেখাবো না, জাস্ট বললাম আর কি, এটা হচ্ছে স্পেসটা বোঝানোর জন্য, দেখানোর জন্য। আচ্ছা, অলরেডি বলে দিলাম, ঠিক আছে। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কি, যে অ্যালগরিদম রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ মেমোরি স্পেস রিকোয়ার্ড বাই দ্য অ্যালগরিদম ইন ইটস লাইফ স্টাইল। পুরো প্রোগ্রামটা করার সময় আমার কী পরিমাণ মেমোরি লাগতেছে সেটাই হচ্ছে কি আমার স্পেস কমপ্লেক্সিটি। দ্য স্পেস রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগরিদম ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ফলোয়িং টু কম্পোনেন্টস, এ ফিক্সড পার্ট দ্যাট ইজ স্পেস রিকোয়ার্ড টু স্টোর সার্টেন ডেটা অ্যান্ড ভ্যারিয়েবলস। একটা ফিক্সড পার্ট যেটা হচ্ছে কি, দেখেন ডেটা মানে আমার স্পেস কোথায় লাগে, আমি যখন একটা ভ্যারিয়েবল নিলাম স্পেস লাগলো, অ্যারে নিলাম স্পেস লাগলো, বা আমি হচ্ছে যোগ করার পর রেজাল্ট রাখলাম কোথাও, স্পেস লাগলো, ফাংশনের কাজ করলাম, ফাংশনটা পরে ইউজ করলাম, স্পেস লাগলো। আপনারা দেখবেন আমাদের কিছু মেথড আছে, ডাইনামিক নামে একটা মেথড আছে, ডাইনামিক প্রোগ্রামিং মেথড। সেখানে হচ্ছে কি এটার সলিউশন হচ্ছে কি যে একটু শেষ করে। আচ্ছা, এটার সলিউশন হচ্ছে কি যে একটা প্রোগ্রাম সলভ করলে ওই সলভ প্রোগ্রামের রেজাল্টটা দিয়ে পরেরটাকে আবার সলভ করতে হয়। একটা ফাংশনের সলভ হলে ওই সলভড অ্যান্সার দিয়ে পরেরটাকে সলভ করতে হয়। অর্থাৎ আগের রেজাল্টটাকে মেমোরাইজ করে ওই মেমোরাইজড রেজাল্টটা দিয়ে পরের প্রবলেমটাকে হচ্ছে সলিউশন করতে হয়, সলভ করতে হয়। সো আমার মেমোরি লাগতেছে, সো ওই মেমোরিটা হচ্ছে কি আমার ফিক্সড পার্ট। ফর এক্সাম্পল, সিম্পল ভেরিয়েবলস অ্যান্ড কনস্ট্যান্ট ইউজড প্রোগ্রাম সাইজ। ধরেন যে আপনি প্রথমে ডিফাইন করে নিলেন যে পায়ের ভ্যালু 3.1416, এটা আপনি ডিফাইন করলাম। ডিফাইন আছে না একটা ওয়ার্ড, ডিফাইন করে নিলাম। তাহলে কি আমি একটা মেমোরিতে আগে জায়গা নিয়ে নিলাম না? আমার কী পরিমাণ জায়গা লাগে সেটা তো আমি আগে নিয়ে নিচ্ছি মেমোরি থেকে।
আচ্ছা, একটা হচ্ছে দ্য ফিক্সড পার্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। ভেরিয়েবল পার্ট ইজ এ স্পেস রিকোয়ার্ড বাই ভেরিয়েবলস হুজ সাইজ ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য প্রবলেম। সো প্রবলেমের যে সাইজ সে অনুযায়ী আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি। ভেরিয়েবল তো আমরা জানি, বললাম ইন্ট সি, এটা একটা ভেরিয়েবল, ইন্ট এক্স ওয়াই ভেরিয়েবল নিলাম। সো এই ভেরিয়েবল সে একটা হচ্ছে ফিক্সড পার্ট যেটা লাগতেছে এই সার্টেন ডাটার জন্য, আর একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। এই ফিক্সড পার্ট আর ভেরিয়েবল পার্ট দুটো মিলে হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটিটাকে মাপা হয়, মেজার করা হয়। Space complexity SP of an algorithm P is SP is equal to C plus SP. So C হচ্ছে কি ফিক্সড পার্ট আর S টা হচ্ছে কি আপনার ভেরিয়েবল পার্ট। সো C হচ্ছে ফিক্সড পার্ট মানে কনস্ট্যান্ট পার্ট, আর এই যে মানে এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল আর কি, সো সেটার জন্য হচ্ছে C হচ্ছে কনস্ট্যান্ট পার্ট আর SP হচ্ছে ভেরিয়েবল পার্ট, মানে যে পার্টটা দিয়ে হচ্ছে কি আমরা চেঞ্জ করতে পারতেছি, ফিক্সড না। ভেরিয়েবল পার্ট অফ দ্য অ্যালগরিদম হুইচ ডিপেন্ডস অন ইনস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক। ফলোইং ইজ এ সিম্পল এক্সাম্পল। যে ধরেন যে সাম এ বি হচ্ছে একটা ফাংশন, এই সাম এ বির ফাংশনটা হচ্ছে কি স্টার্ট করলাম, তারপর হচ্ছে কি এ আর বি যোগ করে 10 সাথে 10 যোগ করে সিতে রাখলাম, স্টপ করে দিলাম, শেষ। আরও ছোট করা যায়, জাস্ট একটা ফাংশন ইউজ করলে আমি আরও ছোট করে করতে পারি যোগ, আরও ইজি হয়ে যায়। হ্যাঁ, গুড। সো হেয়ার উই হ্যাভ 3 ভেরিয়েবলস এ বি সি অ্যান্ড 1 কনস্ট্যান্ট SP is equal to 1 plus 3. নাও আচ্ছা যাক, এটা তাহলে আমরা বুঝতে পারলাম। আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি টাইম কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগরিদম রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বাই দ্য অ্যালগরিদম টু রান টু কমপ্লিশন। ফুল কোডটা শেষ করতে স্টার্ট থেকে স্টপ পর্যন্ত একদম ফিনিশ লাইন পর্যন্ত শেষ করতে আমার যে কটা লাইন হয়েছে, তো তার অনুযায়ী কী পরিমাণ টাইম আমার লাগতেছে। টাইম রিকোয়ারমেন্টস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ নিউমেরিক্যাল ফাংশন TN, অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করি, হোয়ার TN ক্যান বি মেজার্ড অ্যাজ এ নাম্বার অফ স্টেপস প্রোভাইডেড ইচ স্টেপ কনজিউমস কনস্ট্যান্ট টাইম। প্রত্যেকটা জিনিস কী পরিমাণ টাইম হচ্ছে নিচ্ছে এবং সেই টাইমটা হচ্ছে কি কনস্ট্যান্ট টাইম কনজিউমিং। একটা ফর লুপ আপনি নিলেন, ফর লুপ নিলেন i equal to 0, i less than 5, i plus plus। এটা কিন্তু এই যে আমি 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 এটাই বলতেছি, একটা ফর লুপ আপনি নিলেন, এই ফর লুপটা আপনি i equal to 0 থেকে 5 পর্যন্ত নিলেন, i plus plus। তার মানে যতবারই প্রোগ্রামটা আপনি রান করেন না কেন 0 থেকে 5-এর বেশি কিছু নিতে পারবে আর এটা কি কনস্ট্যান্ট না? বাট আপনি যদি এখানে লেন্থ ঠিক করে দেন, লেন্থ দিলেন, আপনি লেন্থ অ্যাকাউন্ট দিলেন না দিয়ে যখন প্রোগ্রামটাকে রান করলেন কমান্ড অপশনে যায় আপনি হচ্ছে ওখানে লেন্থ দিলেন, তখন সে অনুযায়ী হচ্ছে এই টাইমটা পারবে না। একটা হচ্ছে আপনি ফিক্স করে দিলেন এখানে i শুরু করে i5 পর্যন্ত, এটা হচ্ছে i5 পর্যন্ত আমি মানে ফিক্স করে দিলাম, তখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট টাইম যতবারই ফর লুপটা চালাই না কেন প্রত্যেকবারই 0 থেকে 5 পর্যন্ত নিবে, এই বেশি যাবে না। বাট আমি যখন সেটাকে কমান্ড এটাই হচ্ছে কি যে আমার কনস্ট্যান্ট টাইম কনজিউমস কনস্ট্যান্ট টাইম, বুঝতে পারছি জিনিসটা। ফর এক্সাম্পল অ্যাডিশন অফ 2 n bit ইন্টিজার টেক্স n স্টেপস। দুইটা n বিটের সংখ্যা কিন্তু একই টাইম নেবে। আমি ফর লুপ দিয়ে যদি একটা যোগ করি তার জন্য যে টাইমটা, তার চেয়ে আমি যদি বলি n is equal to 1 বা n1 is equal to 1, n2 is equal to 2, তারপরে বললাম n3 is equal to n1 plus n2, এটা যতবারই রান করি না কেন একই জিনিসই আসবে, আমাদের টাইম চেঞ্জ হবে না। আচ্ছা, দ্য টোটাল কম্পিউটেশনাল টাইম টি হচ্ছে সি ইন্টু এন। সো সি হচ্ছে কনস্ট্যান্ট টাইম আর এন হচ্ছে আমার স্টেপগুলো, যতগুলো স্টেপ আছে সেই স্টেপের সাথে আমার কনস্ট্যান্ট টাইম গুণ হয়ে যাবে। হোয়ার সি ইজ দ্য টাইম টেকেন ফর দ্য এডিশন অফ 2 bits। হেয়ার উই অবজার্ভ দ্যাট TN গ্রোস লিনিয়ারলি অ্যাজ দ্য ইনপুট সাইজ। অর্থাৎ যতবার আমি কাজটা করি না, দেখেন জাস্ট আমি এটা দিয়ে হচ্ছে বিশেষ করে দিচ্ছি। দেখেন এই যে fx is equal to 2x plus 1 বললাম, হ্যাঁ, এই যে fx is equal to 2x plus 1 আমি বললাম, এটা অথবা আমি fx না লিখে এটাকে y লিখি, জাস্ট y is equal to 2x plus 1, বুঝতে সুবিধা হবে। y equal to 2x plus 1, ধরেন আমি x এর মান নিলাম 0, তাহলে y এর ভ্যালু কি আসবে 1, কারণ এখানে 0। x এর ভ্যালু 1 নিলাম, y এর ভ্যালু কি আসবে 3। x এর ভ্যালু 2 নিলাম, y এর ভ্যালু হচ্ছে 5। গুড। x এর ভ্যালু নিলাম -1, -2 -2 plus 1 -1, x এর ভ্যালু নিলাম -2, কি আসবে -4 থেকে +1 করলে -3। এখন দেখেন আমি এটাকে গ্রাফে যদি নেই, যেটা গ্রাফে ড্র করি তাহলে কি আসে, x এর ভ্যালু এটা হচ্ছে 0, এই হচ্ছে 1, এই হচ্ছে 2, 3, 4, 5, আর এখানে হচ্ছে -1, -2, -3,
1 2 3 4 -1 -2 -3। সো এই পোর্শনটা হচ্ছে এক্স এর জন্য আর এটা হচ্ছে ওয়াই এর জন্য। তাহলে দেখেন 0 1, এটা হচ্ছে 0 1, এখানে 1 3 1 3, তারপর হচ্ছে 2 5 2 5, তারপর হচ্ছে -1 -1 -1, তারপর হচ্ছে -2 -3। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি যতগুলো ভ্যালু নেন প্রত্যেকবারে কি স্ট্রেট লাইনে আসবে না? এটা কি বলা হয়? লিনিয়ার টাইম। টিএন গ্রোস লিনিয়ারলি অ্যাজ দ্য ইনপুট সাইজ ইনক্রিজ। যতই বাড়াই না কেন, ইনপুট সাইজ বাড়াইলেও গ্রোটা কিন্তু লিনিয়ারলি হবে। আমি যে আরও বাড়াই আরও বড় হবে, বাট এর একই রকম আসবে না। এটা কি বলা হয়? লিনিয়ার। 34টা ঠিক আছে।